টিনের চালে ঝুমঝুম শব্দ। বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর ঠেকছে পদ্মজার কাছে। এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ানক করে তুলছে পরিবেশ। সে কাঁচুমাচু হয়ে ফোঁপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না। বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি, বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামিয়ে কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটি বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চড়ে বসলো। আমির আবার বলল, শুনছেন? ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো পদ্মজা। কি অদ্ভুত, কথা আসছে না। খ্যাক করে গলা পরিষ্কার করতে চাইল সে। বলল, আমি আমি দরজা খুলব না। ক্ষণকাল কোনো উত্তর এলো না, শুধু বৃষ্টির ধ্বনি শোনা গেল। একসময় পুরুষালী কণ্ঠটি বলল, আচ্ছা, খুলতে হবে না, দয়া করে আপনি শুধু ভয় পাবেন না। আপনি চলে যান, বৃষ্টিটুকু থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা। আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা অনুমান করে নিল লোকটি শিক্ষিত। কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে, তবুও সাবধানের মার নেই। সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসল। আগের থেকে ভয় কিছুটা কমেছে। আমিরের কণ্ঠ শোনা গেল, শুনছেন? পদ্মজা জবাব দিল, বলুন, আপনার নাম কি? ডাকনাম বলুন। পদ্মজা। সুন্দর নাম। আমার নাম জিজ্ঞেস করবেন না? জানি। আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল, কিভাবে আমাকে চিনেন? না, কিছুক্ষণ আগেই নাম বললেন। তখন তো ভয়ে কাঁপছিলেন। নামও শুনছেন? আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসল। কেন হাসল জানে না। আমির পুনরায় বলল, শুনছেন? শুনছি। আপনি কি এরকমই ভীতু? সাহসিকতার প্রমাণ করানোর জন্য এখন বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ ভেসে আসে। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। চলমান প্রসঙ্গ এড়িয়ে পদ্মজা বলল, বৃষ্টি কমলেই কিন্তু চলে যাবেন। তাড়াতে হবে না, বৃষ্টি কমলে নিজে থেকেই চলে যাব। কষ্ট নেবেন না, খালি বাড়ি তো, তাই বলছি। বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। তার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে। ছুটিয়ে নেবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, আপনি মাতব্বর কাকার ছেলে? অবাক হচ্ছেন মনে হচ্ছে। আসলে মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমির হেসে বললেন, আমার ডাকনাম বাবু। এই নামে আব্বা আর আম্মা ডাকে। ভালো নাম আমির। পদ্মজা আর কথা দীর্ঘ করল না। বজ্রপাত থেমেছে, বৃষ্টি রয়ে গেছে। আমির জিজ্ঞাসা করল, বাকিরা কোথায়? আম্মা আব্বার ঢাকা, আজ ফেরার কথা ছিল। আর আমার 2 বোন আর ভাই নানা বাড়ি। বোধহয় বৃষ্টির জন্যই আসতে পারছে না। এখনও আমাকে ভয় পাচ্ছেন? একটু একটু। এটা ভালো, অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই। বাসন্তী থেকে নেমে সামলে এগোলেন। মুর্শেদের বাড়িটা তিনি চেনেন না, তাই কোন দিকে যেতে হবে বুঝে উঠতে পারছেন না। এদিকে আকাশের অবস্থা ভালো না, রাস্তাঘাটেও মানুষ নেই, ঝোড়ো হাওয়া বইছে। আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠে পড়েন। রমিজ আলী বারান্দায় বসে হুঁকা টানছিল। সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে সে অবাক হয়ে এগিয়ে এলো। বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করল, ক্যাডা আপনে? কারে চান? বাসন্তী কেঁপে উঠলেন। ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হেসে বললেন, হুট কইরা মেঘখানা আইয়া পড়ল তো। তো আপনে কার বাড়িতে যাইতেন? মোর্শেদের বাড়ি। রমিজ আলী বিরক্তি নিয়ে সরে গেল। ঘরের ভেতর থেকে চেয়ার এনে দিয়ে বলল, মুর্শিদার কি লাগেন আপনে? বাসন্তী চিন্তায় পড়ে যান। গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদের সম্পর্ক কি। এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত হবে। সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলল। গ্রামবাসীকে বলা উচিত, নয়তো নিজের অধিকার তিনি কখনো পাবেন না। একমাত্র গ্রামবাসীরাই পারবে তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রমিজ আলীর চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তার বউ লাগি। প্রথম বউ। তার লাগে আমার 20 বছরের সম্পর্ক। রমিজ আলীর চক্ষুদ্বয় যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। মোর্শেদের বউ? বার কয়েক চোখ পিট পিট করে সে কি বললেন, কার বউ?
মোর্শেদের বউ। মেঘনা চাইলেই বৃষ্টি। বিষয়টা সেরকম হওয়ার আনন্দে রমেশ কেঁপে উঠল। সে প্রবল উৎসাহ নিয়ে বলল, এর পরের বউয়ে জানে না থাহেন কই আপনে? রাধাপুর। লুকায়া রাখছিল বিয়া কইরা। হ, এখন মোর্শেদ আমাকে তালাক দিতে চায়, আমার সঙ্গে ছচ্ছাড় করতে চায় না। তাই আমি আমার অধিকার লওয়ার জন্য আইছি। আমি তার বাড়িতে থাকবার চাই। আপনেরা আমাকে সাহায্য করেন। গ্রামবাসী ছাড়া মোর্শেদ আমারে জায়গা দিব না। রমিজ আলী প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে বাহাদুরের মতো বলে উঠল, আপনার জায়গা করে দেওন আমার কাম। আপনি চিন্তা কইরেন না। মেঘটা কমতে দেন, এরপর খালি দেহেন কি হয়। বাসন্তীর চোখ মুখ জ্বলজ্বল করে উঠল। অবশেষে একটা ভরসা পাওয়া গেল। রমিজ আলীর প্রতিশোধ নেওয়ার নেশা পেয়েছে। মোর্শেদ তাকে কত কটু কথা বলেছেন, অবজ্ঞা করেছেন, অপমান করেছেন। এইবার তার পালা। প্রতিটি অপমান ফিরিয়ে দেওয়ার শপথ করেছে সে অনেক আগেই। বাসন্তীকে ভরসা দিয়ে সে বলল, আপনি বইয়া থাহেন, আমি আরো কয়জনের লইয়া আইতাছি। রমিজ আলী খুশিতে গদগদ করে বেরিয়ে গেল লোকবল আনতে। ছাইদ, রজব, মালেক, কামরুলকে নিয়ে ফিরে এলো। সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার। গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার। তাই তিনি মাথার ওপর বজ্রপাত, ঝড় কিছু মানেন না। তাই আজ ঝড়ঝাপটা নিয়েই ছুটে এসেছেন। পদ্মজা উসখুস করছে। টয়লেটে যাওয়া প্রয়োজন। প্রস্রাবের বেগ ক্রমাগত বাড়ছে। এভাবে আর কতক্ষণ থাকা সম্ভব? সাহসও পাচ্ছে না বের হওয়ার। ঘরে পায়চারি করল কিছুক্ষণ। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। তারপর কাচি কোমরে গুজে আয়তুল কুরসি করে বুকে ফু দিয়ে দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা। সন্ধ্যার আজান পড়ছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃৎস্পন্দন থমকে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অব্দি। কাপা পায়ে আমিরের পাশ কেটে গেল। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন ফিরছিল ঘরে, আমির ডাকলো, পদ্মজা। পদ্মজা দাঁড়ালো। মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত। যেহেতু করেনি, মানুষটার উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো। তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি। শার্ট ভিজে যাওয়াতে বারান্দার দড়িতে রেখেছে, যাতে বাতাসে শুকিয়ে যায়। যেন রূপকথার জগতে হারিয়ে গেছে এমনভাবে আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে, জানা ছিল না। পদ্মজা লজ্জায় পাওয়ার আশাপাশি বিব্রত বোধ করল। বৃষ্টি প্রায় কমে এসেছে, তাই সে বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছা করছে না। লোকটা বলে কি? এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো। চোখের দৃষ্টিতে আকুতি ফুরিয়ে বলল, দয়া করে চলে যান। আমির কিঞ্চিত হাঁ হয়ে তাকিয়ে রইল। না চাইলেও আমির পদ্মজার নজরে পড়ে। শ্যামবর্ণের একজন পুরুষ, থুতনির কাছে কাটা দাগ। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল পদ্মজা। কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মা আব্বা চলে আসবে, চলে যান। আমির অপলক নয়নে তাকিয়ে আছে। তার নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলছে। এত ঘাড় ত্যাড়া দুই কথার মানুষ কিভাবে হয়? উঠানে পায়ের শব্দ, কয়েক জোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে দুজন তাকালো। গ্রামের একজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দৌড়ে ঘরে ঢুকে পড়ল সে। রমিজ আলী চেঁচিয়ে ডাকল, কই রে মুর্শেদ? অকাম কইরা এখন লইগা আইসস কেন? বাইর হ। তোর অকাম ধইরা লইগা আইসি। আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে। গম্ভীর মুখে বলল, তারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হয়। কামরুল বললেন, আরে আমির, শহর থেকে আইলা কবে? এই তো 4 দিন হলো। আছেন কেমন? এই তো আছি। তা এইখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রমিজ আলী প্রশ্ন করলেন, বাড়ি তো কেউ নাই। আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিত 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল। আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফিয়ত দেওয়ার স্বরে বলল, আপনারা যা ভাবছেন তা নয়। বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে, তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নাই জানলে
আমির কথা শেষ করতে পারল না। রমিজ আলী চেঁচিয়ে আশপাশের বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেনি, সমাজ থেকে কোণঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভড়কে গেল। কামরুল আঙুল শাসিয়ে কঠিন স্বরে বলল, তোমার কাছে এইডা আশা করি নাই। তোমার আব্বারে ডাইকতাছি, তিনি যা করার করবেন। আমির বিরক্তি নিয়ে বলল, আরে আজব, কি শুরু করেছেন আপনারা? ছৈদ আমিরের কাছাকাছি বয়সে, শত্রুতা আছে তাদের মধ্যে। ছৈদ হুংকার ছেড়ে বলল, চুপ থাক তুই। তোর বাপে মাতব্বর বইলা তোরে ডরাই আমরা? অকাম করবি আর ছাইরা দিমু? রাগে অপমানে আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে। রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখশ্রীর সঙ্গে লাল চোখ ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে। ছৈদ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মার সে খায়নি, তবে আজ সুযোগ পেয়েছে। পুরো গ্রামবাসী একতলে, সে কিছুতেই ছাড়বে না। ঢোক গিলে বলল, চোখ উল্টাইয়া লাভ নাই, কুকামের উসুল না তুলে যাইতাছি না। আমির রাগে শক্ত হাতে থাপ্পড় বসালো ছৈদের কানে। মুহূর্তে ছৈদের মাথা ভনভন করে ওঠে। ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে। সবার হাতে হাতে টর্চ, হ্যারিকেন। রাতের আঁধার নেমে এসেছে। আমির আবারও ছৈদকে মারতে গেল। কয়জন এসে তাকে জাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশের স্বরে বললেন, শিউলির আম্মা, কয়জনরে লইয়া মাইয়াডারে বার কইরা আনো, লুকাইছে নটি। গ্রামডা নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতাছে। পদ্মজা মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে। তীব্র কাঁপুনি, পা থেকে মাথার চুল অবধি বাইরের প্রতিটি কথা তার কানে আসছে। চারপাশ যেন ভনভন করছে। শিউলির আম্মা পদ্মজার ঘরে আসে। দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখল পদ্মজা মাটিতে বসে কাঁপছে। পদ্মজাকে খুব পছন্দ করে সে, তাই পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছোস? পদ্মজার ঝাপসা চোখ মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির। পদ্মজার সঙ্গে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি, আমার কোনো খারাপ কাজ এখানে নেই, আমি কোনো কিছুই করিনি, সবাই ভুল বুঝছে। রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ের নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠল। ঘৃণাভরা কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদ্মজা আকুতি করে বলল, বিশ্বাস করুন, আমি খারাপ কিছু করিনি। আম্মা এসব শুনলে মরে যাবে, আপনারা এমন করবেন না। কারোর কানে পৌঁছালো না পদ্মজার আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিঁচড়ে বের করে আনে বাইরে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়ায় মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে। 3-4জন মহিলা শক্ত করে পদ্মজার বাহু চেপে ধরে রাখে। সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণাভরা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা বাড়িতে ঢুকে দেখল কোলাহল। সে ভয় পেয়ে গেল। জ্বরের তোড়ে কাঁপছে পূর্ণা। একটু এগিয়ে দেখল পদ্মজার বিধ্বস্ত অবস্থা। মুহূর্তে তার জ্বর উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, আমার আপাকে এভাবে ধরেছেন কেন? আপা, এই আপা, কাঁদছো কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা, আম্মা মরে যাবে এসব দেখলে। আমি কিছু করিনি পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক পুড়ছে, পুরো শরীর ব্যথায় বিষিয়ে যাচ্ছে। সে রিনাকে বলল, খালা, আপনি আমার বোনকে এভাবে ধরেছেন কেন? ছাড়েন। ধমকে উঠল পূর্ণা। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বইনের গতরের রস বাইরা গিয়েছিল, এই জন্য খালি বাড়িতে বেডা ছেঁড়া ডাইক্কা আইনা রস কমাইছে। নোংরা কথাটি শুনে পূর্ণার গা রি রি করে উঠল। তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন, হের মাইয়াডাও তেমন হয়েছে। নিজেও এমন কিচ্ছা করলো, মাইয়াও করলো। পদ্মজা চমকে তাকালো। মহিলা বলে যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মাই এক বেশ্যা, মাইয়ারে আর এক বেশ্যা বানাইছে। পদ্মজা আচমকা রেগে গেল খুব। আক্রোশে তার শরীর কাঁপছে। রিনা সহ 2জন মহিলাকে ঠেলে সরিয়ে রাগে চেঁচিয়ে উঠল, আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজার এহেন রূপে সবাই থমথমে খেয়ে গেল। তার লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়েছে।
চোখের মনি অন্য রকম। হাওয়াতে মনে হচ্ছে কোনো একটা প্রেতাত্মা রেগে ফোঁস করে উঠবে। গ্রামের কিছু মহিলারা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতর কেউ ঢুকেছে, তাই সামনে এগোলো না। রিনা একাই এগিয়ে এলো। পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করতে শুরু করলো। কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বান্দা লাগবো। পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়তে গেলে ছাইদসহ আরও 3-4 জন এগিয়ে আসে। অন্ধকারের ভিড়ের মাঝে বাজেভাবে নিগৃহীত হলো পদ্মজা, পূর্ণা, প্রেমা। কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল খুব সহজে। 3 বোনের কান্না, তাদের আর্তনাদ কারোর হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে তার আদরের 3 কন্যার জীবন্ত কবর হচ্ছিল। বাধা দেওয়ার কেউ ছিল না। নৌকা ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘের ঘন ঘটা চোখে পড়ল। তার কিছুক্ষণ পর হঠাৎই নেমে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। খোলা নৌকা হওয়াতে চোখের পলকে কাক ভেজা হয়ে গেল যাত্রী 5 জন। ভিজলেন না হেমলতা, মোর্শেদ ছাতা ধরেছিল তিনি নিজেই। বজ্রপাতের সঙ্গে সঙ্গে হেমলতার আত্মা দুলে উঠছে, খচখচ করছে মনটা। তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। জলে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো একদানা পানি লাফিয়ে উঠছে, তারপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাওরে মিলিয়ে যাচ্ছে। দেখতে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না। অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে। মোর্শেদ গলা খাকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে বললেন, কিছু খাইবা? হেমলতা নিরুত্তর। মোর্শেদ শুষ্ক হাসি হেসে বললেন, আর কিছুক্ষণ, আই পড়ছি। হেমলতা কিছু বললেন না, নিরুত্তর রইলেন। বৃষ্টি স্পর্শ নিয়ে আসা হাওরের হিমেল বাতাসের ছোঁয়া লাগছে চোখে মুখে। হাওরের ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে চোখে এসে ভর করে ঘুম। হেমলতা নিকাব খুলে চোখে মুখে পানি দিয়ে ঘুম কাটান। এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মোর্শেদের দিকে। মোর্শেদের হাতে হাত রেখে বললেন, আমার এত খারাপ লাগছে কেন? বুক পোড়া কষ্ট হচ্ছে। মোর্শেদ হেমলতার কণ্ঠ শুনে সহসা উত্তর দিতে পারলেন না। চিত্ত ব্যথায় ভরে উঠল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর অস্বস্ত করে বললেন, আইয়া পড়ছি তো, ওই যে বাজারের ঘাট দেখা যাইতাছে। হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকালেন। অলন্দপুরের বাজারটা ছোট পিঁপড়ার মতো দেখাচ্ছে। নৌকাটা বারবার দুলছে, ঝড় বইছে চারিদিকে, মনেও তো বইছে। তিনি নিজেকে শান্ত করতে চোখ বুজে বার কয়েক প্রাণ ভরে নিঃশ্বাস নিলেন। ব্যথতর মন আর্তনাদ করে শুধু জানতে চাইছে, আমার মেয়েগুলো কেমন আছে, কি করছে? রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজার সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠেছে। আকুতি করেও ছাড়া পাচ্ছে না। পূর্ণা, প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে। কিছুতেই তারা বোনকে ছাড়বে না। আমির ক্রোধে উন্মুক্ত প্রায় হয়ে চিৎকার করে উঠল, কামরুল চাচা, এটা ঠিক হচ্ছে না। মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন। আমিরের কথায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেলেন। রমিজ আলী কামরুলের নরম নিঃশব্দ ভয়ার্ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হলেও তাচ্ছিল্যের ভঙ্গিতে বললেন, বেশ্যাদের সাপে কেউ পড়ে না। জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে। দূর থেকে প্রেমার কান্না শোনা যাচ্ছে, বড় আপা রে, গলা ফাটিয়ে কাঁদছে। শহীদ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না। তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিতে দ্বিধা করল না। পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। কোনো মেয়েই এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। আকস্মাৎ এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বেই একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল। পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল। ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আপা, আপা। পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলে। পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকাল। তার চেয়ে 1 হাত দূরে পূর্ণা। পদ্মজার আঙুল শক্ত করে ধরে রেখেছে সে। কাছে আসতে পারছে না ছয়ীদের জন্য। পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল। চারিদিকে কোলাহল, সবাই গালি দিচ্ছে মা বাপ তুলে। কেউ বলছে না মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা একদৃষ্টে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষ এত নিষ্ঠুর হয়? পূর্ণার হাত ছয়ীদ আলগা করতেই সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে। তার পুরো শরীর কাঁপছে। হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে।
পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা আপা কেন মেয়ে হলাম আপা, এত কষ্ট হচ্ছে আপা আপা। পদ্মজার দু চোখ বেয়ে টুপ করে 2 ফোঁটা জল পড়ল। এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সঙ্গে চেপে ধরল। রমিজের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বললেন, নটিরে বান ছইত। পূর্ণার কানে কথাটা আসতে সে আরও জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। ভয়ে জড়সড় হয়ে থাকা পদ্মজা হঠাৎ শান্ত হয়ে ঠান্ডা স্বরে বলল, পূর্ণা ছেড়ে দে আমায়। পদ্মজাকে চুলে ধরে টেনে নিয়ে যেতে চাইল। পদ্মজা জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। পূর্ণাকে ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকতে সব শুরু হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে মায়ের ছায়া। পূর্ণা সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল, চোখ তুলে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। ছইত পূর্ণাকে নিতে আসলে একটু দুঃসাহসিক কাজ করে বসল সে। লাথি বসিয়ে দিল ছইদের অন্ডকোষ বরাবর। ছইদ মাগো বলে কুকিয়ে ওঠে। জলিল সহ উপস্থিত 3 জন তেড়ে আসে পদ্মজার দিকে। পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল, কেউ বা দিল লাথি। নির্মম দৃশ্যটি দেখে 2-3 জন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো। তারা ছুটে আসে পদ্মজাকে বাঁচাতে। প্রান্ত ভয়ে চুপসে গিয়েছে। পদ্মজাকে কাদা ফেলে মারতে দেখে দৌড়ে আসে। জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দেয়। জলিল প্রান্তর কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তের মাথা ভন ভন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন। মনে মনে বেশ ভয় পান। কেশে গলা পরিষ্কার করে 2 হাত তুলে চেঁচিয়ে বললেন, তোমরা থামো, এইটা কি করতাছো, থামো কইতাছি। সবাই সইরা আসো, থামো। সব কিছু থেমে গেল। পদ্মজা কাঁচুমাচু হয়ে পড়ে রইল কাদায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে। চোখ বুজে রেখেছে। 2 হাত বুকের ওপরে। লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে। যন্ত্রণায় যেন পাঁজরগুলো মড়মড় করে ভেঙে যাচ্ছে। জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে পূর্ণা। হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আঁতকে উঠলেন। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলেন। কামরুল হুঙ্কার ছাড়লেন, এই ছেড়িরে ধরন যাইব না, যা নেন থেইয়া। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে 2 জন লোককে নিয়ে পূর্ণাকে ঘরে তুলে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে। হেমলতা বারবার বলেছিল 2 দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতে ছেড়ে দিয়েছেন। ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে। হিমেল নাক টেনে টেনে কাঁদছে, জপ করছে হেমলতার নাম। মঞ্জুরা রেগে ধমকালেন, আহ থাম তো। বাপের বাড়িতে গিয়ে কাউকে পেলেন না হেমলতা। তিনি চিন্তায় পড়ে যান। মোর্শেদ হেমলতার দুশ্চিন্তা বুঝতে পেরে বললেন, বাড়িতে গিয়া বইয়া রইছে মনে হয়, আও বাড়িতে যাই। হেমলতা মিনমিনে গলায় বললেন, তাই হবে। 2 জন হেঁটে বাড়ির রাস্তায় ওঠে। তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগলো। তিনি ঘাড় ঘুরিয়ে তাকান। মহিলাটি অনেক দূরে চলে গিয়েছে। মহিলাটির অবয়ব দেখে মোর্শেদ বাসন্তীর কথা মনে পড়ে যায়। মনে মনে আওড়ান, বাসন্তী আইছে। পরপরই নিজের মনকে বুঝ দিলেন, না না, হে আইব কেমনে, আর আইলেই যাইব বা কেন। তিনি আর মাথা ঘামালেন না। হেমলতার বুক দূর দূর করছে। ঠান্ডা বাতাস বইছে, তবুও তিনি অজানা আশঙ্কায় ঘামছেন। তার বাড়ির কাছাকাছি এসে মাতব্বরকে দেখতে পেলেন। মাতব্বরের সঙ্গে আরও 2 জন ব্যক্তি। বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড থমকে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুঁয়ে গেল। তিনি নিঃশ্বাস আটকে রেখে ছুটতে থাকেন। পিচ্ছিল পথে পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন। হেমলতার দৌড় দেখে মোর্শেদ পিছু নেন। অবাক হয়ে প্রশ্ন করেন, তুমি দৌড়াইতেছ কেন? হেমলতা প্রশ্নটি শুনলেন না। নিকাব বাতাসের দমকে উড়ে পড়ল দূরে। তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকলেন। সঙ্গে সঙ্গে কোলাহল বেড়ে গেল। এত ভিড়ের মাঝে একটা মেয়েকে কাদায় পড়ে থাকতে দেখে তিনি অবাক হলেন। অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে। তিনি আঙুল চুলে বিড়বিড় করে, কে কে ওটা? হেমলতার প্রশ্ন কারো কান অব্দি গেল না। কোত্থেকে একটি আলো এসে পড়ল পদ্মজার উপর। সঙ্গে সঙ্গে হেমলতার চক্ষুদ্বয়ের সামনে পদ্মজার কাদা রক্তে মাখা মুখটা ভেসে উঠল। হেমলতা গগন কাঁপানো আর্তনাদ করে চিৎকার করে উঠলেন, পদ্ম, আমার পদ্ম। পদ্মজার বুক ধপাস করে উঠল। অস্তিত্ব কেঁপে উঠল। আম্মা এসছে। তার পৃথিবী, তার শক্তি। পদ্মজা দুর্বল 2 হাত ভরে রেখে উঠে বসার চেষ্টা করলো, পারল না। ভাঙা গলায় জোর দিয়ে শুধু ডাকলো, আম্মা, আম্মা।
হেমলতার পৃথিবী থমকে গিয়েছে। বিধ্বস্ত, পর্দাহীন, কাদা রক্তমাখা মেয়েটাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে। তিনি দ্রুত নিজের বোরখা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরল। অসহনীয় যন্ত্রণা যেন কলিজায় বেরিয়ে আসবে আসবে ভাব। তার সোনার কন্যার এ কী রূপ! কে করল? কাদা কণ্ঠে তিনি শুধু বললেন, পদ্ম, আমার পদ্ম। বুকে মাথা রেখে পদ্মজা হাউ হাউ করে কেঁদে উঠল। আম্মা, আম্মা! পদ্মজা আরো জোরে চেপে ধরার চেষ্টা করল মাকে। দৃষ্টি অস্থির, বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। মোর্শেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বললেন, এইখানে এত মানুষ কেন? মাতব্বর মিয়া, আপনি এখানে কি করেন? কি হইছে? প্রান্ত পেমা দৌড়ে এসে মোর্শেদকে জড়িয়ে ধরল। দুজন ভয়ে কাঁদছে, কান্নায় শব্দ শোনা যাচ্ছে। মোর্শেদ বিস্ময়ে কিংকর্তবিমূঢ়। মাতব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করল, মেয়েটার এই অবস্থা কারা করেছে? এটা কি নিয়মের মধ্যে পড়ে? কামরুল মাথা নিচু করে রেখেছে। মিনমিনে গলায় বললেন, আমি ছেড়িটারে মারতে কই নাই। জলিল, শহীদ আর মঞ্জুর ছেড়াই নিজ ইচ্ছায় মারছে। আপনি আটকালেন না? আটকাইছি বইল্লাম মাইডারে বাইসা রাখলো, নাইলে ওরা মাইরাই ফেলত। আর এমন নটিদের বাঁচার অধিকার নাই। থামেন মিয়া, কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব, আপনার না। শহীদ, জলিল আর মজনুর ছেলেকে তো দেখা যাচ্ছে না। আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই। কামরুল মাথা নিচু করে রাখলেন। হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ। গ্রামের মানুষদের দুই হাতে আগলে রাখেন। পুরো অলন্দপুরের মানুষ মজিদকে ফেরেশতা সমতুল্য ভাবে। 25 বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে অন্ধকার। হেমলতা কিছুতেই হিসেবে মেলাতে পারছেন না অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবহু একই রকম কী করে হলো। তিনি নিজের ভেতরে একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করছেন। কামরুলের মুখ থেকে শোনা 3টা নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে। শহীদ, জলিল আর মজনুর ছেলে। মজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন, আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন। মিয়া মোর্শেদ মেয়ে নিয়ে আলো ফুটতেই চলে আসবেন। এই বাড়ি পাহারায় থাকবে মদন আর আলী। আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক সময়ে যেও উপস্থিত থাকবে। ভিড় কমতেই কানে তালা লাগানোর মতো প্রচণ্ড শব্দে কাছে কোথাও বজ্রপাত হলো। হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খাচ্ছেন। মোর্শেদ এগিয়ে এসে 2 হাতে 5 কোলা করে তুলে নিলেন পদ্মজাকে। সেই সময় বিজলি চমকায়। সেই আলোয় পদ্মজার মুখটা দেখে মোর্শেদের বুক কেমন করে উঠল। কষ্টে চুরমার হয়ে গেল হৃদয়খানা। জন্মের দিন পদ্মজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতি হয়েছিল ঠিক সেরকম একটা অনুভূতি হচ্ছে। এর নামই বোধহয় পিতৃত্ব। প্রচণ্ড ঝোড়ো বাতাস বইছে। তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হলো। মুহূর্তে দেখা দিল তাণ্ডবরূপী ঘূর্ণিঝড়। সেই তাণ্ডব ছুঁতে পারল না মোড়ল বাড়ির মানুষজনের মন। ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডবের সঙ্গে যুদ্ধ করে চলেছে তারা। হেমলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালেন, পাল্টে দিল জামাকাপড়। পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে শুধু কেঁদে গেল। অশ্রু আটকে রাখতে পারছে না কিছুতেই। ইচ্ছা হচ্ছে বাড়ির পেছনের আম গাছটার সঙ্গে ফাঁস লেগে মরে যেতে। হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন। তার চোখ থেকে পদ্মজার নাকে 1 ফোঁটা জল পড়ল। পদ্মজা চোখ তুলে তাকালো মায়ের দিকে। আম্মা আসছে? আম্মা কোথায়? আম্মা আসেনি? পাশের ঘর থেকে পূর্ণার চিৎকার শোনা যাচ্ছে। সেকেন্ড কয়েকের মধ্যে ছুটে এলো সে। হেমলতাকে দেখে ঝাঁপিয়ে পড়ল বুকের ওপর, হাউ হাউ করে কেঁদে উঠল। পূর্ণার শরীরকে আগ্নেয়গিরি মনে হচ্ছে, এত উত্তাপ। জ্বরে পুড়ে যাচ্ছে। পূর্ণার কান্না দেখে পদ্মজাও ডুকরে কেঁদে উঠল। হেমলতা স্তব্ধ হয়ে 2 মেয়ের কান্না শুনছেন, কাউকেই সামলানোর চেষ্টা করছেন না। এদিকে মঞ্জুরা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন দরজার সামনে। টিনের চালে ভারী বর্ষণের শব্দ হচ্ছে। জগৎ সংসার একাকার হয়ে যাচ্ছে সেই শব্দে। মাঝরাত, বাতাসের বেগ প্রচণ্ড। হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান। মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বললেন, রামদা ব্যাগে কেন তুলছস? আর কোন কেলেঙ্কারি বাকি? বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন মঞ্জুরার মুখের দিকে এক লহমার জন্য। পরক্ষণেই নিঃশব্দে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আঁতকে উঠলেন মঞ্জুরা। ছুটে গেলেন পদ্মজার ঘরে। পদ্মজা চুপচাপ শুয়ে আছে। মৃদু ফোঁপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে।
পূর্ণা ঘুমাচ্ছে। তিনি ঘর ছেড়ে দ্রুত বারান্দায় ঘরে এলেন। বড্ড অস্থির লাগছে তার। জীবনে প্রথমবার সৃষ্টিকর্তার কাছে হেমলতার জীবন ভিক্ষা চেয়ে সেজদায় লুটিয়ে পড়লেন, মেয়েটা যাতে কিছু না হয়। ফজরের আজান শোনা যাচ্ছে, বৃষ্টি থেমে গেছে, ধরণী শান্ত, যেন কিছুই হয়নি। পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। গেটের শব্দ পেয়ে উৎসুক হয়ে তাকায়। বিধ্বস্ত অবস্থায় হেমলতা ঢোকেন বাড়ির ভেতরে। মঞ্জুরা কখন যে পাশে এসে দাঁড়িয়েছেন পদ্মজা টেরও পায়নি। হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খোপের সামনে ছুঁড়ে ফেললেন। অন্ধকারের কারণে তার মুখ স্পষ্ট নয়। হেমলতা বাড়ির পেছনের দিকে চলে গেলেন। পদ্মজার অনুভূতি শূন্য। বিভীষিকাময় সন্ধ্যার স্মৃতি অষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। সে ধীর পায়ে উঠানে এসে দাঁড়ালো। পেছন পেছন গেলেন মঞ্জুরা। পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা। দেখতে পেল নানিকে। ধীর কণ্ঠে প্রশ্ন করল, নানু, আম্মা কোথায় গিয়েছিল? মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে বললেন, জানি না। মঞ্জুরার কণ্ঠে ভয়। পদ্মজার নিজের দুর্বল শরীর ঠেলে নিয়ে এলো বাড়ির পেছনে। দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছেন। তিনি এক মুহূর্তে কয়েকটা ডুব দিলেন। পদ্মজার মাথায় এবার দুশ্চিন্তার ভর করতে শুরু করে। ব্যস্ত পায়ে ঘাটের কাছে এসে ক্ষীণ স্বরে ডাকল, আম্মা। হেমলতা ঘুরে তাকালেন। ঝড় শেষে আকাশ সাদা, অন্ধকার কাটার পথে। পদ্মজা বলল, অসময়ে কেন গোসল করছো? ঠান্ডা লাগবে। হেমলতা গোসল শেষ করে উঠে এলেন ওপরে। পদ্মজাও আর কিছু বলল না। হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে আদেশের সুরে বললেন, পদ্মকে নিয়ে আসো আম্মা। পদ্মজা অবাক হয়ে শুধু দেখছে। পূর্ণা ধীর পায়ে হেঁটে আসে। তার জ্বর অনেকটা কমেছে। মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন। হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন, পদ্মজার পাশে এসে দাঁড়া। পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল। সে বাধ্যের মতো এসে দাঁড়ালো পদ্মজার পাশে। হেমলতা মুরগির খোপের পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন। ভেতর থেকে বের করলো একটা রামদা, একটা কোকড়া। পূর্ণা রামদা দেখে চমকে উঠল। চোখাচোখি হলো দুই বোনের। রক্তমাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন হেমলতা। শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, তাই পৃথিবীতে সেরা মানুষগুলোরই বাঁচার অধিকার আছে, মানুষরূপী পশুদের নয়। যখন যেখানেই হোক কোনো মেয়েকে অসম্মান হতে যদি দেখিস, এক কোপ দিয়ে অমানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি। যে তোকে অসম্মান করছে সে দোষী, তুই না। আর শাস্তি পাওয়ার উচিত তোর না, তার। তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না। দোষীর আত্মহত্যা উচিত। আর আমি মনে করি এতে পাপ নেই, বরং পাপীকে বিনাশ করা পাপ না হয়ে পাপীকে ছেড়ে দেওয়া পাপ। আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে, সেই পাপ। মেয়েদের সব এই কইতাছিস তুই? মাথা খারাপ হইয়া গেছে তোর? মঞ্জুরা হৈ হৈ করে উঠলেন। হেমলতা ঢোক গিলে মঞ্জুরার কথা হজম করে নিলেন। আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন, আমি কখনো ছেলে চাইনি, মেয়ে চেয়েছি। প্রতিবাদী দুঃসাহসী মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। এখন সেই মেয়েরা যদি এইটুকুতেই দুর্বল হয়ে পড়ে তাহলে কিভাবে হবে? ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি। যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না। আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেব, পৃথিবী থেকে মুছে দেব। কিন্তু যখন থাকবো না তখন তখন তারা বেঁচে থাকবে? হ্যাঁ থাকবে, কিন্তু তাদের ধ্বংস করার দায়িত্ব তোদেরই হবে। এখন থেকে নিজেদেরকে শক্ত কর। মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয়। নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের। গত রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেও। বলবো না, মনে রাখ। প্রতিটা মানুষের ভেতর লুকোনো হিংস্র শক্তি আছে। সবাই প্রকাশ করতে জানে না, চিনতে পারে না নিজেকে। গত রাতের ঘটনাটি মনে রেখে নিজের ভেতরে লুকোনো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ, যাতে সঠিক সময়ে হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস। আগাতে আগাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ। এইটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে ধপ করে বসে পড়লেন। পদ্মজা আম্মা বলে হেমলতাকে জড়িয়ে ধরলেন। হাত ছাড়িয়ে উঠিয়ে বললেন, দাঁড়িয়ে থাক। সময় নিয়ে প্রাণ ভরে দম নিলেন তিনি। এরপর কৌটোটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দিয়ে দুই মেয়ের পায়ে। পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল। পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করল, কার রক্ত? রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রি করে উঠল। তার মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে। টাটকা তাজা রক্ত। বমি গলায় এসে আটকে গেছে। হেমলতা জবাব দিলেন না, শুধু মৃদু হাসলেন। পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারায়।
দুই হাতে বোনকে জাপটে ধরল পদ্মজা। কি আশ্চর্য! এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটুও বিচলিত করল না। হেমলতার গায়ে ভেজা শাড়ি, তাই তিনি পূর্ণাকে ধরলেন না। মঞ্জুরাকে বললেন, পূর্ণাকে নিয়ে ঘরে যাও আম্মা। মঞ্জুরা কাঠের মতো চোখ করে চেয়ে রইলেন হেমলতার দিকে। হেমলতা আবারও হাসলেন। ভেজা কণ্ঠে মঞ্জুরাকে বললেন, কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা, আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারত আম্মা। হেমলতার কথায় মঞ্জুরার সারা মুখে বিষণ্ণতা ছেয়ে গেল। তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। অপরাধ বোধে মাথা নুইয়ে ফেললেন। পদ্মকে এবং পূর্ণাকে নিয়ে গেলেন ঘরে, তবে পদ্ম গেলেন না। হেমলতা সেখানেই পড়ে রইলেন। আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেললেন। আলো ফুটছে পুরোপুরি, পাখির কিচিমিচি শোনা যাচ্ছে। তিনি পানি দিয়ে উঠানের রক্ত মুছে দিলেন চিরতরে। রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে। শাড়ি পাল্টে উঠানে পা রাখতেই মগাকে দেখতে পেলেন। খবর শুনেছে সে, বিচার বসবে দুপুরে। রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে। ফসল ও পশু পাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে। অনেক মানুষ আহত হয়েছে। এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে উঠল। প্রকৃতির দিকে তাকিয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না। গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থাকলে এই বুঝি তারই শাস্তি। মাথার ওপরে সূর্য তাপদাহ প্রচণ্ড। পূর্ণা, পদ্মজা ও হেমলতা কালো বোরখার আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করলেন অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে। খাখা রোদ্দুর, তপ্ত বাতাসে আগুনের হালকা সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য চোখে পড়ছে। মোর্শেদ বাকিদের নিয়ে আসছে। রানীদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসে। পদ্মজা চোখ তুলে দেখে রিনার ঘরের ছাদ উড়ে গেছে। গাছপালা ভেঙে পড়ে আছে উঠানে। হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে গেলেন। বটের ছায়ায় আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে। সে হেমলতার মুখ থেকে বুঝে যায় পেছনের দুটি মেয়ে পদ্মজা আর পূর্ণা। রাখাল ছেলেটি ছুটে এসে পদ্মজার উদ্দেশ্য করে বলল, পদ্ম আপা, তুমি ডরাইও না, তোমার কিচ্ছু হবে না। চারিদিকে নিঝুম, নিস্তব্ধ, ঝিম ধরা প্রকৃতি। ঘামে দরদর তৃষ্ণার্ত রাখাল হাঁপিয়ে কথা বলছে। স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝে এই 15 বছরের রাখালের সঙ্গে দেখা হতো পদ্মজার। পদ্মজার জন্য পাগল সে, বড় বোনের মতো মান্য করে। পদ্মজা মৃদু হাসলেন, তবে মুখের ওপর পাতলা পর্দা আছে বলে রাখালের চোখে তা পড়ল না। রাখালকে পেছনে ফেলে 3 মা মেয়ে এগিয়ে চলল। স্কুল মাঠে অনেক মানুষ জমেছে। রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরের বেশি অর্ধেক মানুষ আসেননি। তবুও উপস্থিত জনতার সংখ্যা 500 তো হবেই। ঘটনা ঘটেছে আটপাড়ায়, আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। যথাসময়ে বিচার কার্য শুরু হলো। পদ্মজা এবং আমির দুজনেই দুই দিকে দাঁড়িয়ে আছে। আমির একদৃষ্টে তাকিয়ে আছে পদ্মজার দিকে। তার দু চোখ ভর্তি মুগ্ধতা। মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, পদ্মজা, আমিরকে একসঙ্গে কারা কারা দেখেছেন? রমিজ আলী, কামরুল, মালেক হাত তুললেন। মজিদ মাতব্বর বললেন, কি দেখেছেন, ব্যাখ্যা করুন। রমিজ আগে আগে উঁচু কণ্ঠে বললেন, আমি দেখেছি ঝড়ের সন্ধ্যায় আপনের পোলারে পদ্মজার ঘর থেকে বাহির হইতে। বাড়িতে আর কেউ আছিল না। আমি রেগে গিয়ে কিছু বলতে চাইলে মজিদ মাতব্বরের হাতের ইশারায় আটকে দিলেন। আমির বাপের বাধ্য সন্তান, তাই থেমে গেল। মজিদ মাতব্বর বললেন, আপনি আমিরকে পদ্মজার ঘর থেকে বের হতে দেখেছেন? রমিজ আলী দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা শুরু করলেন। দম নিয়ে বললেন, তারে বারান্দা থাইক্কা বাইর হইতে দেখেছি। মজিদ মাতব্বর মুহূর্তখানিক নীরব থেকে বললেন, তাহলে কোন আন্দাজে আপনি বলছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? কথাটি শুনে পদ্মজার সর্বাঙ্গ রি রি করে উঠল। চোখ বুজে ফেলল সে। রমিজ আলী থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে ওঠে, একটা অজানা ছেঁড়া খালি বাড়ি তো কোনো ছেড়ির লইকা কেন যাইব? আপনার নিজের ছাড়া বলে তার দোষ থাকতে পারেন না। আমার ছেড়ির বেলা কিন্তু ছাড়েন নাই। মাতব্বর রেগে গেলেন। যুক্তি দিয়ে কথা বলুন। আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল, তার গায়ে কাপড় ছিল না, তার একসঙ্গে একই ঘরে একই বিছানায় ধরা পড়েছে। আমির আর পদ্মজার বেলা সেটা হয়নি। মজিদ মাতব্বরের ক্ষমতা এবং কথার দাপটের সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রমিজ আলীর। কামরুল চুপসে গিয়েছেন। সামনে নির্বাচন। মজিদ মাতব্বরকে খেপানো মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা। ভিড়ের মাঝ থেকে কেউ একজন বলল, তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে গেল কেন? মজিদ মাতব্বর উকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন। তারই প্রতিপক্ষ হারুন রশিদ মজিদ মাতব্বরের আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি মোড়ল বাড়িতে কেন গিয়েছিলে?
আমির সহজ গলায় বলল, বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঝড় শুরু হলো। সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকা বাড়ি নেই আমার জানা ছিল না। জানলে বৃষ্টিতে ভিজতাম, তবু ওই বাড়ি যেতাম না। এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে। বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায়, শ্বাসকষ্ট হয়। তাছাড়া পদ্মজাকে এর আগে কখনো দেখিনি আমি। কেউ কি কখনো পদ্মজার সঙ্গে আমাকে দেখেছে? আমির জনতার উদ্দেশ্যে বলল, বলেন, কেউ দেখেছেন? আমাদের আগে কখনো দেখাই হয়নি, তাহলে সম্পর্ক কি করে হবে? হারুন রশিদ বললেন, যখন দেখলা ছেলেটা বাড়িতে একলা, তখন বাড়ি হইরা গেল না ক্যা? আমির সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে। আর আমির পদ্মজার দিকে তাকালো। পদ্মজা সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। আমির বলল, আর পদ্মজার মতো রূপসী আর একটাও নেই, সেটা সবাই স্বীকার করতে বাধ্য। আমি প্রথম দেখে অনুভূত হয়ে পড়েছি, তাই মস্তিষ্কে একবারও কোনো বিপদের আশঙ্কা আসেনি। এমন নোংরা কিছু হতে পারে ঘুণাক্ষরেও ভাবিনি। অতঃপর ছেলের দুর্বলতা বুঝতে পেরে অসন্তুষ্ট হলেন, তবুও স্বাভাবিক থেকেই বললেন, গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে, মেয়েটাকে অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরা অপবাদ দেওয়া অপরাধ। তিনি কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বললেন, শহীদ মজনুর ছেলে আর একটা কে জানি, কোথায় তারা? কামরুল ধীরভাবে বললেন, খুঁজে পায় নাই, মনে হয় ভয়ে কোনো ওখানে লুহাইছে। রমিজ আলী হঠাৎ গমগম করে উঠলেন, এইটা আমি মানি না। পদ্মজা আমিরকে আপনে ছাইড়া দিতে পারেন না। আপনের ক্ষমতা বেশি দেইখ্যা আপনি এমনে নিজের ছেড়ারে ঢাইকা রাখতে পারেন না। আপনি বেইমানি করতেছেন। আমির রেগে বেগে রমিজ আলীকে ধরতে এলে মজিদ গর্জন করে উঠলেন, আমির! আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করল। হারুন অতিশয় দ্রুত লোক। তিনি রসিকতা করে বললেন, সত্য হোক আর মিথ্যা, বদনাম তো বদনামই। মজিদ সবার প্রশ্নের কথা উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে? সবাই আওয়াজ করে বলল, আছে। মজিদ মাতব্বর তৃপ্তির সঙ্গে হাসলেন। ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন, গলার স্বর উঁচু করে বললেন, মোর্শেদের মেয়েদের সঙ্গে খারাপ হয়েছে। পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি, সে খুবই ভালো মেয়ে। আর আমার ছেলেকেও সবাই চিনেন, সে কেমন। যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। পদ্মজা আর আমির নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তা যুক্তিযুক্ত প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দিই না, আজও এগুলো দেবও না। তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব। হেমলতা, মোর্শেদ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো। মজিদ মাতব্বর এক নজর আমিরকে দেখে বলল, পদ্মজাকে আমিরের বউ করে নিতে চায়। চারিদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নাবিষ্টের মতো শুধু মজিদ মাতব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে বাজতে থাকল। জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে? সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে। উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। রমিজ আলী আর হারুন রশিদ নামক ধূর্ত মানুষগুলোর চোখ ছানা বড়া। মজিদ মাতব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন, আপনারা চাইলে সময় নিতে পারেন, আজ এখানেই থাম। হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বললেন, আপনি বিয়ের তারিখ ঠিক করুন। মজিদ মাতব্বরের প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতা রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল। পদ্মজা হতবাক, বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। মোর্শেদ চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করলেন। আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে। মজিদ মাতব্বর মৃদু হাসলেন। আনন্দের সঙ্গে সবাইকে নিমন্ত্রণ করলেন, আগামী শুক্রবার আমার ছেলের সঙ্গে মোর্শেদের বড় মেয়ের বিবাহ। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। কথা শেষ করে হেমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, দিন তারিখ ঠিক আছে? হেমলতা সম্মতি জানালেন। মোর্শেদ অবাকের চরম পর্যায়ে, কোনো কথা আসছে না মুখে। পদ্মজা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল। মুহিবের সঙ্গে যখন তার বিয়ের আলোচনা হলো তখন সে ভারী অবাক হয়েছিল। লিখন শাহ নামে একটা মানুষকে মনে পড়েছিল। এখন তেমন কিছুই হচ্ছে না, অনুভূতিগুলো ভোঁতা, যা হওয়ার হবে। সেসব নিয়ে ভেবে লাভ নেই। বিচার সভা ভেঙে গেল। মজিদ মাতব্বর আলাদা করে মোর্শেদের সঙ্গে কথা বললেন। তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং বাড়ির অন্যান্য বউদের নিয়ে পদ্মজাকে দেখতে আসবেন। মোর্শেদ হেমলতা সমস্বরে অনুমতি দিলেন। বাড়ি ফেরার পথে অনেকের কটু কথা কানে আসে, পদ্মজা আর আমির দুজনেরই চরিত্র খারাপ, এই জন্যই বিয়ে হচ্ছে। মাতব্বর ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছে, কিন্তু তলে তলে তো নিজেরা জানে তাদের ছেলেমেয়েরা কেমন, তাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে চাইছে।
জন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, কে জানে, মনে হয় ছেড়িটা পেট বাঁধাইছে, রাইতে বাপ মারে দিয়া পায়ে ধইরা বিয়া ঠিক করছে। পদ্মজার মন তিক্ত হয়ে ওঠে, হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন। মিথ্যে অপবাদ চারিদিকে। বোরখার আড়ালে পদ্মজার চোখ দুটি ছলছল করছে। খুব কাঁদতে ইচ্ছা করছে। হেমলতা পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরলেন। মানুষদের ছায়া ছেড়ে ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার পথে বললেন, জীবন খুব ছোট, এই ছোট জীবনে অনেক ঘটনা ঘটে। যে ভালো তার সঙ্গে যে শুধু ভালোই হবে তা কিন্তু ঠিক না, উচিতও না। ভালো খারাপ মিলিয়েই জীবন, তাই বলে সেই খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে না। খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি, ভালোটা ভাববি। শুধুমাত্র কয়েকজনের কথায় কী আসে যায়? পুরো গ্রামবাসী জানে তুই কেমন। পুরো অলন্দপুরে যত মানুষ আজ এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে মনে তোর গুণগান গেয়েছে। তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ, কিন্তু চুপ ছিল। যারা খারাপের দলে তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল। সবার অগোচরে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন, কিন্তু পারিনি। কোলাহল কোনো কিছুর সমাধান নয়। এখন যারা নিন্দা করলো তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে, সেই সঙ্গে পাপের সংখ্যা বাড়িয়েছে। তাদের শাস্তি পৃথিবী এবং আখিরাত দুটোতেই হবে। একদিন এদের শাস্তি হবে, এই কথাটা ভেবে খুশি হ। ভুলগুলো ভুলে যা। বাকি জীবন পড়ে রয়েছে, তা নিয়ে ভাব। চোখের জল অতি আপনজন এবং আল্লাহর জন্য ফেলা উচিত, এদের মতো অমানুষদের জন্য না। পদ্মজা হু হু করে কেঁদে উঠল। আচমকা হেমলতাকে মাঝপথে শক্ত করে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, তুমি জাদু কর আম্মা, তুমি জাদু জানো। হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন। মোর্শেদ পদ্মজাকে কান্না থামাতে বললে হেমলতা ইশারায় চুপ করিয়ে দেন। পাশেই বিস্তীর্ণ ক্ষেত, গ্রীষ্মের দুপুরের খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মোর্শেদের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে। তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে। একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতেই চোখ দুটি ছলছল করে উঠল। তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে নিঃশ্বাস ফেলল। জীবনের লীলা খেলায় তিনি নিঃস্ব। পদ্মজার কান্না থামার লক্ষণ নেই। হেমলতার ছদ্ম গম্ভীর্যের সহিত বললেন, এত কাঁদলে কিন্তু মারব। আকাশ জুড়ে তারার মেলা। জানালা গলে চাঁদের আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে। বারান্দার ঘরে উপুড় হয়ে শুয়ে আছে সে। মুখটা কেমন কেমন করছে, কাঁপছে অনবরত। হেমলতার উপস্থিতি টের পেয়ে দ্রুত উঠে বসল। হেমলতা পদ্মজার দিকে মুহূর্তখানেক তাকিয়ে রইল। ঘুম আসছে না, জানতে চাইলেন তিনি। পদ্মজা মাথা দুই পাশে নাড়ল। হেমলতা আর কিছুই বললেন না, নীরবতা কাটিয়ে বলল, মেজো আবার বিয়ের তারিখ পড়েছে। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। বিছানার ওপর বসে ইশারায় পদ্মজাকে কোলে শুতে বললেন। পদ্মজা শুয়ে পড়ল। মায়ের কোলটা তার এখন ভীষণ দরকার। হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন। বললেন, জানি না কোনো মা তার মেয়ের সঙ্গে নিজের বিয়ের গল্প করছে কিনা, কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই, শুনবি? পদ্মজা সায় দিল। হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য নিজের অতীত নিয়ে যান। সেদিন রাতে আব্বা এসে বলেন 3 দিন পর আমার বিয়ে। আমি খুব অবাক হয়েছিলাম, কষ্ট হয়েছিল। আমি আরও পড়তে চেয়েছিলাম। এরপর শুনলাম যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে তার পড়াশোনা নেই, জ্ঞানও যথেষ্ট কম, রাগচটা লোক। এসব তথ্য জেনে রাগ কিংবা মন খারাপ কিছুই হয়নি, ভয় হয়েছিল। না জানি কেমন হবে সংসার। বিয়ের দিন ঘনিয়ে এলো। তোর আব্বাকে কখনো আমি দেখিনি। বিয়ের দিন আয়নায় প্রথম দেখি। কালো একটা মুখ, চোখ দুটি গম্ভীর। কোনো না দেখা মানুষটাকে প্রথম দেখেই মনে হয় আমার সবচেয়ে আপন একজন মানুষ। সব ভয় কেটে গেল। বিদায়ের সময় সবাই বলেছিল দুজনকে খুব মানিয়েছে, রাজ জটুক। একজন হিন্দু দিদি বলেছিলেন সাক্ষাৎ রাম সীতা। আটপাড়ায় যদি একজন 6 ফুট লম্বার মানুষ তাকে, তবে সেটা শুধু তোদের আব্বা। বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়েই পাগল ছিল। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হতো। অশিক্ষিত ভেবে নাক কুঁচকেছিলাম।
সেই আমি তোর আব্বার জন্যেই দিনকে রাত, রাতকে দিন মানতে রাজি ছিলাম। তোর আব্বার প্রতি এতটাই ভালোবাসা ছিল, যদি ছুরি নিয়ে রক্তের আবদার করতো আমি আমার বুক পেতে দিতাম। পদ্মজা মাঝ পথে আটকে দিয়ে বলল, তাও তো আব্বা তোমাকে ভালোবাসেনি। হেমলতার হাসি উজ্জ্বল মুখটা সঙ্গে সঙ্গে নিভে গেল। অপ্রতিভ হয়ে উঠলেন। তিনি এলোমেলো দৃষ্টিতে দূরের দিকে চেয়ে রইলেন। তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। পদ্মজা চুপ করে রইল। হেমলতাও নিশ্চুপ। দরজার পাশে মোর্শেদ বসে বসে বিড়ি ফুঁকছিল। হেমলতার প্রতিটি কথা বড় হয়ে যাওয়া মনটাকে দুমড়ে দুমড়ে দেয়। তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার উদ্দেশ্যে। চৌরাস্তার পাশে একটা বড় ব্রিজ আছে, সেখানে দক্ষিণা হাওয়ার তীব্রতা খুব। সেখানেই এসে দাঁড়ান। ফেলে আসা জীবনের প্রতিটি পদক্ষেপ চোখ বুজে মনে করার চেষ্টা করলেন। বেশ কিছুক্ষণ পর পদ্মজা বলল, আম্মা, প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না, তবুও বলবো একদিন। পদ্মজা নিশ্চুপ হয়ে গেল। এক মুহূর্ত স্থির থেকে হেমলতা বললেন, পূর্ণা খুব কান্নাকাটি করে দেখলাম। মেয়েটা এত দুর্বল কি করে হলো? পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে অসৃষ্ট করল, আমি আছি আম্মা, সামলে নেব। ঘরে যা, রাত হয়েছে অনেক। পদ্মজা উঠে বসল। ওড়নাটা ভালো করে টেনে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। হেমলতা বিছানার শেষ প্রান্ত থেকে বালিশ টেনে নিতে গিয়ে বালিশের তলায় ভাঁজ করা দুটি চিঠি দেখতে পেলেন। তিনি হাত বাড়িয়ে চিঠি দুটো নিয়ে পদ্মজার উদ্দেশ্যে বললেন, পদ্মজা, এগুলো কি? পদ্মজা ফিরে তাকালো। হেমলতার হাতে লিখনের চিঠি দুটি দেখে সর্বাঙ্গে বৈদ্যুতিক কিছু একটা ছড়িয়ে পড়ে শরীর কাঁপিয়ে দিল। মাটি যেন টেনে ধরল দুই পা। হেমলতা প্রথম চিঠিটার ভাঁজ খুলে প্রথম লাইন পড়ে বেশ অবাক হন। পদ্মজার দিকে একবার চকিত তাকান। তারপর এক নিঃশ্বাসে দুটো চিঠি পড়ে শেষ করলেন। পড়া শেষ, থম মেরে বসে রইলেন অনেকক্ষণ। ভয়ে পদ্মজার দুই চোখ জ্বলছে। মাথা নত করে দাঁড়িয়ে আছে সে। হেমলতা ধীর পায়ে হেঁটে পদ্মজার কাছে এসে দাঁড়ালো। দুই ভ্রু প্রসারিত করে শান্ত অথচ ধারালো কণ্ঠে বললেন, এসব কবে হয়েছে? আমাকে জানাসনি কেন? পদ্মজা বলল, যখন তারা শুটিং করতে আসেন। ওর মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে, কিন্তু কিছুই হচ্ছে না। মনে মনে প্রার্থনা করছে যাতে অজ্ঞান হয়ে পড়ে যায়, তাহলে এই লজ্জা থেকে বেঁচে যাবে। হেমলতা পদ্মজাকে পরখ করলেন। পদ্মজা অস্বাভাবিকভাবে কাঁপছে, বারবার কামড়ে ধরছে নিচের ঠোঁট। পদ্মজা হেমলতাকে চুপ থাকতে দেখে বলল, তুই যা বলবি তাই হবে আম্মা, আমার ওপর রাগ করো না। আজ যেন শুধু মোড়ল বাড়ির মাথার ওপরেই সূর্য উঠেছে। সকাল থেকে আত্মীয় আপ্যায়নের প্রস্তুতিতে তোড়জোড় চলছে। সবাই ঘেমে একাকার। বাড়ির প্রতিটি মানুষ ব্যস্ত। মোর্শেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজারে করে ফিরছিলেন সূর্য ওঠার মাথায়। লাহারি ঘরের পাশে বড় উনুন করা হয়েছে। সাধারণ চালের পরিবর্তে সুগন্ধি সিদ্ধ চালের ভাত রান্না করা হয়েছে, সেই সঙ্গে রাজহাঁস আর দেশি মুরগি। বাড়ি জুড়ে রমরমা ব্যাপার। একদিন আগের ঘটনা ধামাচাপা পড়েছে ৯৫ ভাগ। ছোট ছোট দরিদ্র ছেলেমেয়েরা খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে এসছে মোড়ল বাড়ি। সবার মধ্যে নতুন উত্তেজনা, নতুন অনুভূতি। শুধু পূর্ণা এখনও সেদিনের ঘটনা মেনে বেরোতে পারছে না। চিত হয়ে শুয়ে আছে ঘরে। মঞ্জুরা আর শিউলির মাকে কাজে সাহায্য করছিল পদ্মজা। হেমলতা ধমকে ঘরে পাঠিয়ে দেন। পদ্মজা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ঘরে প্রবেশ করে। পূর্ণার দু চোখ জলে নদী হয়ে যায়। পদ্মজা বিছানার ওপর পা তুলে বসে। বোনের উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল পূর্ণা। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল, চোখের জল কি শেষ হয় না? পূর্ণা নিরুত্তর। পদ্মজা অভিজ্ঞ স্বরে বললেন, দেখ পূর্ণা, এসব মনে রাখলে তোরই ক্ষতি। দেখছিস না আমি অল্প সময়ের ব্যবধানে সব ভুলে হবু শ্বশুরবাড়ির মানুষজনের জন্য রান্নাবান্না করছি। তুইও ভুলে যা। তোর বন্ধুরা আসছে, তুই নাকি তাদের ধমকে দিয়েছিস। এটা কিন্তু ঠিক না। পূর্ণা পদ্মজার দিকে তাকালো। দৃষ্টি ভীষণ শীতল। পদ্মজাকে বলল, সত্যি ভুলতে পারছো আপা? পদ্মজা সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভুলিনি, কিন্তু সহ্য করতে পেরেছি। তোর মতো চোখের জল অপাত্রে ঢালছি না। পূর্ণা উঠে বসে একটা বালিশ বুকে জড়িয়ে ধরে দায়সারাভাবে বলল, তুমি অনেক শক্ত আপা, আমি খুব দুর্বল, ভুলতে পারছি না। পদ্মজা আর কথা বাড়ালো না।
পূর্ণার গা ঘেঁষে বসে ফিসফিসিয়ে বলল, গতকাল রাতে কি হয়েছে জানিস? কি হয়েছে? পদ্মজা চারিদিকে চুপ বুলিয়ে বলল, তোর নায়ক ভাইয়ের চিঠি আম্মার হাতে পড়েছে। পূর্ণা আঁতকে উঠে বলল, সে কি? কখন? কিভাবে? আর বলিস না, সেদিন তুই নানা বাড়ি ছিলি, তখন চিঠি দুইটা বের করেছিলাম, বারান্দার ঘরে বালিশের নিচে রেখে দিই, আর মনে নেই। এরপরেই অঘটন ঘটে। এরপর দিন বিচার বসলো। চিঠির কথা ভুলেই গেলাম, বারান্দার ঘরে ছিলাম রাতে, তবুও মনে পড়েনি। আর আম্মা পেয়ে গেল। উত্তেজনা ভয়ে পূর্ণার গলা শুকিয়ে গেছে। প্রশ্ন করল, আম্মা কি বলেছে? পদ্মজার ঠোঁট দুটি উল্টে কি যেন ভাবে, তারপর ব্যথিত স্বরে বলল, তেমন কিছুই না, এজন্যই আরও ভয় হচ্ছে। কিছুই না? কখন হলো এসব? জিজ্ঞাসা করেছে। আমি বললাম, তুমি যা বলবে তাই হবে। তারপর আম্মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তারপর বলল, ঘুমা গিয়ে। শেষ। দুই বোন একসঙ্গে চিন্তায় পড়ে গেল। কপাল ভাঁজ করে ভাবতে শুরু করে। পূর্ণা বলল, আম্মা তোমার মুখ থেকে বুঝে গেছে তুমি লিখন ভাইয়ের ভালোবাসো না। পদ্মজা অন্যমনস্ক হয়ে বলল, মনে হয়। পূর্ণা খুব বিরক্তি নিয়ে বলল, লিখন ভাই এত সুন্দর, তোমাকে এত ভালোবাসে, তবুও কেন ভালোবাসোনি আপা? লিখন ভাইয়ের চিঠি তো ঠিকই সময় করে পড়তে। বিয়ে করতে কি সমস্যা? আম্মা দিলে তো করবই, সমস্যা নেই। তোমার এই ন্যাকার কথা আমার ভালো লাগে না আপা। পূর্ণা রেগে কথা বলে দেখে পদ্মজা হেসে ফেলল। পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলল, গতকাল রাতে আম্মা আব্বাকে কতটা ভালোবাসে আমাকে বলেছে। প্রথম দেখেই নাকি আপন আপন লেগেছিল। আব্বার জন্য আম্মা দিনকে রাত, রাতকে দিন মানতে রাজি ছিল, এতটা ভালোবাসতো। আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়াকে দেখে। প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম, সব কিছু নতুন ছিল, তাই একটা ঘুরে গিয়ে নতুন অনুভূতির সাক্ষাৎ পাচ্ছিলাম। আম্মার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছিল আমি তাকে ভালোবাসিনি, সবটা মোহ ছিল, দূরে যেতেই উবে গেছে। তবে তিনি খুব অসাধারণ একজন মানুষ। আম্মা তার হাতে আমাকে তুলে দিলে কোনো ভুল হবে না। কিন্তু এটা এখন কল্পনাতীত, পরিস্থিতি পাল্টে গেছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। পদ্মজার এত কথা উপেক্ষা করে পূর্ণা কটকট করে বলল, তোমার কি কালা চাঁদরে দেখা আপন আপন লাগে? পদ্মজা ছোট ছোট করে চোখ করে জিজ্ঞাসা করলো, কালা চাঁদকে? পূর্ণা মিনমিনিয়ে বলল, তোমার হবু জামাই। তারপরে গলা উঁচিয়ে বলল, আমিও কালো, কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো উঁচু জামাই দরকার, সুন্দর, সুদর্শন। এক হাতে কপাল চাপড়ে বলল, এখনো লিখন ভাই? যা, তোর সঙ্গে আর তোর নায়কের বিয়ে দিয়ে দেব। এখন আয়, ঘর থেকে বের হ। মুক্তা, সোনামণি, রোজিনা এসছে, তোর সঙ্গে কথা বলবে। আয় বলছি, আয়। পূর্ণাকে টেনে নিয়ে বন্ধুদের মাঝে বসিয়ে দিল পদ্মজা। ঘরে এসে আয়নায় নিজেকে দেখে থমকে দাঁড়ালো। ছুঁয়ে দেখলো গায়ের দাগটা। সে কি সত্যিই নির্মম, নিষ্ঠুর? মুহূর্তটি সহ্য করে নিয়েছে? না, করেনি। বুকের ভেতরটা খুব জ্বলে। সেই অপমান মেনে নিতে গিয়ে প্রতিটি মুহূর্তে মরে যাচ্ছে সে। কিন্তু আম্মা বা পূর্ণাকে সেটা বোঝাতে দেওয়া যাবে না। পদ্মজা দ্রুত চোখের জল মুছে একা হাসার চেষ্টা করল। সূর্য মামার রাগ কমেছে, তাই মোড়ল বাড়ির মাথার ওপর থেকে সরে দূরে গিয়ে দাঁড়িয়েছে। সদর ঘর ভর্তি মানুষ, হাওলাদার বাড়ির মহিলারা এসছে। যদিও তাদের আরও আগে আসার কথা ছিল, নানা কারণে তারিখ পিছিয়ে দিতে হয়েছে। হাওলাদার বাড়ির বউদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই দেখেছে, আবার দেখার সুযোগ হওয়াতে দল বেঁধে মানুষ এসছে। লোকমুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বউরা সারা অঙ্গ সোনার অলংকারে ঝলমল করে। মগা মদনসহ আরও দুজন ভৃত্য মোড়ল বাড়ির গেটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে। পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা। পদ্মজা আর আগে কখনো শাড়ি পরেনি। পূর্ণা প্রেমা ছোট হলেও পরেছে। পদ্মজার কখনো ইচ্ছা করেনি, তাই সে হেমলতাকে বলল, প্রথম শাড়ি তুমি পরাবে আম্মা। শাড়ি পরানো শেষে চোখে কাজল এঁকে দেন হেমলতা। ঠোঁটে লিপস্টিক দিতে গিয়ে দিলেন না। মাথার মাঝ বরাবর সিঁথির চুল খোপা করতেই পূর্ণা ছুটে আসে, হাতে শিউলি ফুলের মালা। হেমলতা মৃদু ধমকে স্বরে বললেন, এতক্ষণ লাগলো? হেমলতার কথা বোধহয় পূর্ণার কানে গেল না। পূর্ণা চাপা উত্তেজনা নিয়ে বলল, আল্লাহ, আপাকে কি সুন্দর লাগছে। পদ্মজা লজ্জা পেল, চোখে মুখে ছড়িয়ে পড়ল লাল আভা। হেমলতা পদ্মজার খোপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বললেন, শুধু রূপে
চারিদিক আলোকিত করলে হবে না, গুণেও তেমন হতে হবে। পদ্মজা বাধ্যের মতো মাথা নাড়ল। তখন হুড়মুড়িয়ে সেখানে উপস্থিত হয় লাবণ্য। দৌড়ে এসে পদ্মজাকে জাপটে ধরে। এক নিঃশ্বাসে বলে ওঠে, আল্লাহ, পদ্ম তুই আমার ভাবি। আমার বিশ্বাসই হইতাছে না, মনে হইতাছে স্বপ্ন দেখতাছি। ইয়া মাবুদ, শাড়িতে তোরে পরি লাগতাছে, তোর রূপ দেখে বাড়ির সবাই অজ্ঞান হয়ে যাবে, দেখিস। পদ্মজা কি বলবে ভেবে পেল না, শুধু হাসল। হেমলতা মাথায় ঘোমটা টেনে দিয়ে লাবণ্যকে বললেন, তোমার সয়কে নিয়ে যাও। পদ্মজা হেমলতার হাত ছেড়ে অনুরোধ করল, আম্মা তুমিও এসো। পদ্মজার কথা শুনে হেমলতা হেসে পদ্মজার মাথায় হাত রেখে বললেন, কয়দিন পর থেকে এরাই তোর আপন, মা পাশে থাকবে না। পদ্মজার চোখ দুটি সজল হয়ে ওঠে। ছলছল চোখ নিয়ে সে তাকিয়ে রইল মায়ের দিকে। পদ্মজার নতুন বউ রূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে। মেয়েটা কয়দিন পর আলাদা হয়ে যাবে। 2 মাস আগে হলেও তিনি 7 রাজার ধনের বিনিময়েও মেয়ের বিয়ে দিতে চাননি। তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বললেন, আমি আসছি। লাবণ্য, যাও, ওকে নিয়ে যাও। পূর্ণা, তুইও যা। লাবণ্য পদ্মজাকে নিয়ে যায়। পদ্মজার বুক ধড়ফড় করছে। মায়ের যেন কি হয়েছে। সে পেছন ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে হেমলতা অন্যদিকে ঘুরে দাঁড়ালেন। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুততা মুছে ফেললেন। সদর ঘর কোলাহলময় ছিল। পদ্মজা ঢুকতেই সব চুপ হয়ে গেল। লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল, আম্মা, কাকিমা, ভাবি, আপারা, এই যে পদ্মজা, আমার নতুন ভাবি।